চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 22। রাতটা যেন শেষই হচ্ছিল না। সারা রাত চোখে এক ফোঁটাও ঘুম আসেনি চিত্রার। অন্ধকার ঘরের ভেতরে শুয়ে শুয়ে সে বারবার পাশ ফিরেছে, কখনো বালিশে মুখ গুজেছে, কখনো সিলিংয়ের দিকে তাকিয়েছে। তার ভেতরে আরেকটা প্রাণের নীরব স্পন্দন। এই ভাবনাটা যতটা আনন্দ দেয়, শরীরটা ততটাই অবচ্ছন্ন করে দেয় তাকে। 3 মাস হতে চলল তার। পেটের আকারও তার ব্যথা, হালকা মাথা ঘোরা, হঠাৎ হঠাৎ তীব্র খিদে, আবার খেতে লেগে অরুচি, কিছু মুখে তুলতেই বমি। মনে হয় শরীরটা যেন নিজের বিরুদ্ধে নিজেই বিদ্রোহ করছে। তবু বুকের ভেতরে খুব একটা খুশির সীমা নেই, কারণ সে মা হতে যাচ্ছে। একটা নরম আলো তার কোল জুড়ে আসতে চলেছে। কিন্তু আলো থাকলেই কি অন্ধকার কমে? ভেতরের দিকে হঠাৎ করে আবারও বমি পায় চিত্রার। বিছানা থেকে উঠে মাথা ঝিমঝিম করে উঠল। ঠিক তখনই পাশ থেকে দ্রুত উঠে আসলো ফারাজ। বউ আবার? তার গলায় উৎকণ্ঠা, চোখে দিশেহারা ভয়। চিত্রা দুর্বল হাসল। কিছু না, ঠিক হয়ে যাবে। ফারাজ কিছুটা বিশ্বাস করল না। তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে বাথরুম পর্যন্ত গেল সেও। আলতো হাতে পেছন থেকে চিত্রার চুল ধরে রাখলো সে। অন্য হাতে পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল। বমি শেষ হতেই চিত্রা যখন কাঁপতে কাঁপতে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো, ফারাজ তাকে প্রায় কোলে করেই বিছিয়ে এনে শুয়ে দিল। এভাবে কিছু না বললে হবে? তার গলায় বিরক্তির চেয়ে উদ্বেগ বেশি। রাতভর তুমি ঘুমোওনি, এখন আবার পেটে ব্যথা বলছো। আমি ডাক্তারকে ফোন করছি। চিত্রা হাত বাড়িয়ে তার কবজি চেপে ধরলো। এখন ফোন করবেন না, একটু বসুন আমার পাশে। ফরাজ থেমে গেল। তার কণ্ঠেও কঠিন। মুহূর্তেই নরম হয়ে এলো। বিছানার ধারে বসে চিত্রার কপালে হাত রাখলো। জ্বর তো নেই। ফিসফিস করলো সে। চিত্রা চোখ বুজে বলল, জ্বর না, শুধু ভয় লাগে, হঠাৎ যদি কিছু হয়ে যায়। ফরাজের চোখ গাঢ় হয়ে উঠল। আমি থাকতে কিছু হবে না, তুমি আর আমাদের বাচ্চা, তোমাদের কারোরই কিছু হতে দিব না আমি, এক চলো না। চিত্রা মৃদু হাসলো। আপনি এমন করে বললেন, মনে হয় সত্যি কিছু হবে না। ফরাজ তার হাতটা নিজের দু হাতে নিজের দিকে করে নিয়ে ঠোঁট ছোঁয়ালো। শরীর খারাপ করবে, এটাই স্বাভাবিক। বজ্র তো বলেছিল, কিন্তু তুমি না খেয়ে থাকলে চলবে না। আমি স্যুপ বানাচ্ছি, অল্প অল্প করে খাবে। খেতে পারবো না। চিত্রা মুখ বাঁকালো। পারবে। ফরাজ নরম গলায় বলল, না পারলেও চেষ্টা করবে। আমার জন্য, ওর জন্য। ও শব্দটা শুনে চিত্রা চোখ ভিজে উঠল। এত ছোট্ট একটা অদৃশ্য একটা অস্তিত্ব, তবুও সে ইতিমধ্যেই তাদের জীবনের কেন্দ্র। সকাল বাড়তে না বাড়তেই চিত্রার শরীরটা আরো খারাপ করলো। মাথা ঘোরা, দুর্বলতা, পেট চেপে ব্যথা। ফারাজের ভেতর ততক্ষণে এলোমেলো হয়ে যাচ্ছে। সে বারবার জিজ্ঞেস করছে, ব্যথা বাড়ছে? কেমন লাগছে এখন? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? চিত্রা ক্লান্ত গলায় বলল, আপনি এমন করছেন কেন? আপনি এমন করছেন যেন আমি ভীষণ অসুস্থ। তুমি অসুস্থই। ফারাজ থামিয়ে দিল। তুমি এখন শুধু তুমি নও, তুমি দুজন। চিত্রা হাত বাড়িয়ে তার গাল ছুঁলো। আমি ঠিক আছি ফারাজ, শুধু একটু দুর্বল। আপনি পাশে না থাকলে হয়তো ভয় পেতাম। ফরাজ মাথা নিচু করে তার কপালে চুমু খেলো। আমি কোথাও যাচ্ছি না, রাত জেগে বসে থাকবো, তবু তোমাকে একা ছাড়বো না। ঘরের জানালা দিয়ে বাতাসের আলো আসছে। ঘরে ঢুকছে বাইরের বাতাস হু হু করে। ক্লান্ত অবচ্ছন্ন চিত্রা অবশেষে চোখ বুজল। ফারাজ তার হাত ধরে বসে রইল। চোখে ঘুম নেই, কেবল বইয়ের জন্য অস্থিরতা। ভোরবেলা তখন পুরোপুরি ফোটেনি আলো। কুয়াশা ঝুলে আছে কবরস্থানের ঘাসে। প্রতিটি ঘাসে ঢোকায় জমে আছে অসমাপ্ত কান্না। সোহান মায়ের কবলের পাশে বসেছিল, দুহাঁটু জড়িয়ে সারা রাত। মাটির ঢিবিটা কপাল ঠেকিয়ে এই কান্নাই করছিল, এই আবল তাবল কথা বলছিল। সারা রাত বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। শেষে সুমন ভোরে এসে বলল, চলেন ভাই, ভোর হয়ে গেছে। সোহান মাথা নাড়ল। আমি যাবো না, আম্মা একা হয়ে যাইব। একা হবে না, মৃত মানুষ একা হয় না, বেঁচে থাকা মানুষ একা হয়। আপনি চলেন ভাই। সোহান হঠাৎ মুখ তুলে তাকালো। আম্মা তো আমারে ছাইরা যায়নি কখনো, আমি কেন ছাড়মু? সুমন উত্তর দিল না। শেষ পর্যন্ত দুজন লোক মিলে তাকে প্রায় টেনে তুললো। সে কবরের মাটি খুবড়ে ধরলো, চেষ্টা করলো, আঙ্গুল মাটিতে ঢুকে গেল। নখের ভেতরে কাদার মতো জমে রইল শোক। বাসায় ফিরেও ঠিকমতো বসতে পারেনি। চোখে ঘুম নেই, কান্না নেই, একরাশ অবসতা।
হঠাৎ উঠানে গাড়ির শব্দ। গেট খুলতে দুজন পুলিশ অফিসার ভেতরে ঢুকলেন। ইউনিফর্মের ভাঁজে কড়া গাম্ভীর্য। সুমন এগিয়ে গেল। কাকে চাই? একজন অফিসার জিজ্ঞাসা করলো, সোহান সাহেব আছেন? সোহান দরজার পাশে দাঁড়িয়ে চাইল সে পুলিশ অফিসারের দিকে। তার অবাক হওয়ার কথা, কারণ তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে অফিসার অনুলিপি। সোহান তাকে জিজ্ঞেস করলো, আপনি? কি ব্যাপার? অফিসার একটু থামলেন। আমরা একজন লাশের খবর নিতে এসেছি। ঘরের বাতাস হঠাৎই ভারী হয়ে গেল। সোহানের বুকের ভেতরটা কেঁপে উঠল। লাশ? তার গলা শুকিয়ে এলো। কার? অফিসার ধীরে করে বলল, আপনার খাস কর্মী সিফাত। নামটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে সোহানের মুখের রং বদলে গেল। সিফাত? সে ফিসফিস করে বলল, অসম্ভব। সিফাত কিভাবে মারা যেতে পারে? এমন একটা ভাব নিল সে। অফিসার কথাটা শেষ করতে দিল না। আজ ভোরে জঙ্গলে একটা খালি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কেমনে? সোহানের কণ্ঠটা কেঁপে উঠল। খুবই নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, হাত পা বাঁধা ছিল। মনে হচ্ছে নির্যাতন করা হয়েছে। ঘরের ভেতর একটা চাপা চিৎকার ও উদ্বেগ। কারো মুখ থেকে আর কিছু শব্দ বের হলো না। সোহানও কিছু বলল না। তার দৃষ্টি স্থির শূন্যের দিকে, যেন শব্দগুলো তার কানে পৌঁছাচ্ছে না, বা পৌঁছাতে ভেতরে কোথাও যেন থেমে গিয়েছে। সুমন ভাঙা গলায় বলল, আপনারা নিশ্চিত? হ্যাঁ, অফিসার বললেন। তার পরিচয়পত্র ছিল মানিব্যাগে। আর তিনি একটু থামলেন। মোবাইল শেষ কল লিস্টে আপনার নাম আছে। সব চোখ একসঙ্গে সোহানের দিকে ঘুরে গেল। সোহান ধীরে বসে পড়ল চেয়ারে। হাত দুটো হাঁটুর ওপর ঝুলে রইল। ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। সিফাত ছেলেটা ছায়ার মতো তার পাশে থাকতো। সে তার এক ডানে ছুটে আসতো। আর আজ সে গতকাল তো বলেছিল, ভাই আপনি চিন্তা করবেন না, আমি আসি। আজ সে নেই। আর সেই না থাকার খবরটা এমন নির্মম হবে কে জানতো। অফিসার অনুলিপি বললেন, আমাদের আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। শ্রন ধীরে মাথা তুলল। চোখে জল নেই। সে কেন? কে খুন করেছে? সে খুব আস্তে করে জিজ্ঞাসা করলো। কেউ উত্তর দিল না। শ্রন স্তব্ধ হয়ে বসে রইল। তার চারপাশের পৃথিবীটা একসঙ্গে দু টুকরো হয়ে গেছে। একটা মায়ের মৃত্যু, আরেকটা তার সন্তানের মতো লালন করা সিফাতের মৃত্যু। মর্গের করিডোরে অস্বাভাবিক ঠান্ডা। দেওয়ালে সাদা রঙের কোনো উষ্ণতা নেই। কোনো মাত্র জীবাণুনাশকের তীব্র গন্ধ আসছে। শোন ধীরে হাঁটছে। পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছে না। মাত্র কয়েক ঘন্টা আগে সে মায়ের কবর ছেড়ে এসেছে। এখন আরেক দরজার সামনে এসে দাঁড়িয়ে। একজন ওয়ার্ড বয় দরজা ঠেলে খুলল। ভেতরে আসুন। স্টিলের ট্রলির ওপর সাদা চাদরে ঢাকা একটি দেহ। অফিসার নিচু গলায় বলল, এই জন্যই আপনাদের আসতে বলেছিলাম। সোহান এগোলো না। তার পা মেঝেতে আটকে গেছে। মিথ্যা বলতেছেন নাকি আপনি? সে ফিসফিস করলো। অফিসার উত্তর দিলেন না, শুধু চাদরের কোণটা ধরলেন। চাদর সরাতে হঠাৎ নিথর মুখটা প্রকাশ পেল সিফাতের। মুখে আঘাতের দাগ, ঠোঁট ফেটে গেছে, চোখ দুটো বন্ধ, কিন্তু কপালে ভাঁজ এখনো ভয়ের। বুকটা কটা বুলেট ঢুকেছে। সোহানের বুকের ভেতরে কিছু একটা ছিঁড়ে গেছে। সে ধীরে এগিয়ে এলো, হাত বাড়ালো। কাঁপতে থাকা আঙ্গুল সিফাতের কপালে ছুঁলো। বরফের মতোই ঠান্ডা। তুই তো ঠান্ডা সহ্য করতে পারিস না সিফাত। সে ফিসফিস করলো, শীত পড়লে তো কাঁথা টেনে আমার ঘরে এসে ঘুমাতিস। কেউ কথা বলছে না। সোহানের চোখে হঠাৎ ভেসে ওঠে ছোট্ট একটা ছেলের মুখ, যার পরনে ছিল ময়লা জামা, ভয় পাওয়া চোখ। কিন্তু সে চোখ কই? সেই ছেলেটা নিজ হাতে মানুষ করেছে সোহান, নিজের হাতে খাইয়ে দিয়েছে, ভুল করলে বকেছে, আবার জড়িয়ে ধরেছে, নিজের সন্তানের মতোই বড় করেছে। আজ সেই ছেলেটা স্টিলের ট্রলিতে পড়ে আছে নিথর হয়ে। কে করলো এটা? সোহানের গলা এবার ভারী। ভেতরে জমে থাকা ঝড় ধীরে ধীরে শব্দ করে গড়িয়ে আসছে যেন। কেন করলো? অফিসার অনুলিপি নরম স্বরে বললেন, আমরা তদন্ত করতেছি। তবে আসলে কি করছে বা করবে? খুনি কেস কে লড়ে? তার ওপর সেই খুনি যে তাকে সরিয়ে দিতে চেয়েছিল। সোহান তাকালো না। তার দৃষ্টি শুধু সিফাতের দিকে। কালকে দিনেও তো কইছিলি পাশে আসি। সে বিড়বিড় করলো, এখন কই তুই? হঠাৎ দুহাতে ট্রলি ধাতব প্রান্ত চেপে ধরে। শিরা ফুলে ওঠে। চোখে জল নেই, কিন্তু চোয়াল শক্ত। মাত্রই মাকে হারিয়েছি, এখন সিফাতও। একদিনে দুটো শূন্যতা। একটা জন্মদাত্রী, আর একটা নিজের হাতে করা মানুষ বা সন্তান সম মানুষ। মর্গের ঠান্ডা বাতাস দাঁড়িয়ে সোহান ঝুলে পড়লো তার ভেতরের মানুষটা। একটা মাত্র
মারা যায়, কিন্তু তার ভেতর থেকে যেন তার অন্তরাত্মা দুইবার মারা গেল। এটাই বুঝে খোদার দেওয়া পাপের সাজা। এই সাজার কোনো বিরতি কি খোদা দিবে না? হঠাৎ পেছন থেকে একটা ছেলে এগিয়ে এলো। সে কাল থেকে সোহানের সাথে দেখা করার জন্য সুযোগ খুঁজছিল। শেষ আজকে একটা সুযোগ পেয়েছে। কথা বলবে কি বলবে না বলতে বলতেই সেও একবার এগিয়ে এসে বলল, ভাই আপনার সাথে একটা কথা আছে। সোহান পেছনে তাকালো, ধীর গলায় বললেন, কইছিলাম না এখন কোনো কথা শুনতে চায় না। ভাই জরুরি কথা ছিল। ছেলেটি এবার কথা বলার জন্য সুযোগ না পেয়ে বলে ফেলো, লঞ্চে আগুন ধরছিল। চিত্রাকে তার স্বামী ফরাজেলাই নিয়ে গিয়েছে। বিকেলের আলোটা আজ অদ্ভুত মলিন, জানালার কাছে হালকা রোদ পড়েছে। চিত্রা সারাদিনে 3বার বমি করেছে। দুপুরের পর থেকে পেটে টান ধরেছে, ব্যথা একটু বেড়েছে, শরীর ভেঙে আসছে, ঘুমিয়ে শুকিয়ে ঠোঁট ফেটে যাচ্ছে যেন। বিছানার এক করে হেলান দিয়ে বসে আছে সে, কাঁথা টেনে। আর ফারাজ যেন পুরো একটা হাসপাতাল হয়ে গেছে। টেবিলে ওষুধ, গরম পানির ফ্লাক্স, লবণ, চিনি মেশানো ওরা স্যালাইন, কাটা আপেল, সব খাবার সাজিয়ে রেখেছে। তার ফোনে গুগল খোলা, প্রেগনেন্সি 3 মান্থ, স্টোমাস পেন নর্মাল অর নট 5বার পড়েছে, তবু অসুস্থ হতে পারছে না। চিত্রা ব্যথা ঠিক কোথায়? সে আবারও জিজ্ঞাসা করলো। চিত্রা চোখ তুলে তাকালো, ক্লান্ত হেসে বলল, একই জায়গায়। আপনি এ নিয়ে 22বার জিজ্ঞাসা করেছেন, আমি 100বার জিজ্ঞাসা করব। ফারাজ গম্ভীর, তুমি ঠিক আছো কিনা সেটা জানার অধিকার আমার আছে। চিত্রা একটু নরম গলায় বলে, আমি ঠিক আছি, শুধু দুর্বল লাগছে। ফারাজ তার পাশে এসে বসলো, কাঁথাটা ঠিক করে দিল, তারপর হাত দিয়ে তার পেটের ওপরে শুধু আলতো করে রাখলো। এই যে ছোট্ট মানুষটা, মাকে এত কষ্ট দিও না। সে ফিসফিস করেই বলল। চিত্র অবাক হয়ে তাকালো, আপনি ওর কথা শুনতে পাচ্ছেন নাকি? ওর সাথে কথা বলছেন? হ্যাঁ, ও এখন থেকেই জানুক ওর বাবা ভয়ানক করা, মাকে কষ্ট দিলে চলবে না, বকুনি খেতে হবে। চিত্রা হেসে ফেলল, কিন্তু হাসিটা খুবই ক্ষণস্থায়ী। হঠাৎই মুখটা কুচকে গেল। উফ, আবার টান লাগছে। ফারাজের মুখ মুহূর্তে ফ্যাকাশ হলো। কতটা? খুব বেশি। না না, এত না। চিত্রা হাত বাড়িয়ে তাকে থামালো। আপনি এভাবে ভয় পাবেন না। ফারাজ 2 হাত কাঁধে ধরে ফেললো, নরম গলায় বলল, শোনো, তুমি এখন সাহস দেখানোর চেষ্টা করবে না। ব্যথা হলে বলবে, কষ্ট হলে বলবে, তুমি শক্ত আমি জানি, কিন্তু এখানে তোমার শক্ত হওয়ার দরকার নেই। শক্ত হওয়ার দায়িত্ব আমার। কথাগুলো শুনে চিত্রা চোখ ভেজে উঠল। ফারাজ উঠে রান্নাঘরে গেল, 5 মিনিট পর ফিরে এলো এক বাটি গরম স্যুপ হাতে নিয়ে। এবার না বলার অপশন নেই। সে চামচ তুলে সামনে ধরলো। চিত্রা মুখ ঘুরিয়ে নিল, বমি হবে, বমি আসছে তো হলেও আমি পরিষ্কার করব, তুমি খাও। ফার্স্ট শান্ত, তুমি শুধু খাও। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। চিত্রা মুখ কুচকালো, ফার্স্ট সঙ্গে সঙ্গে থমকালো। আর না, জোর করব না। সে বাটি সরিয়ে রাখলো। তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করব না। তারপর হঠাৎ হাঁটু গেড়ে বসে চিত্রার পায়ের কাছে 2 হাতে তার পা তুলে নিল নিজের কোলের ওপরে। এটা কি করছেন? চিত্রা বিস্ময়। সারাদিনে তুমি হাঁটেছো, বাথরুমে যাচ্ছ, শরীর ফুলে যাচ্ছে ব্যথায়। সে খুব আলতো করে পায়ে ম্যাসাজ করতে লাগলো। বজ্র বলেছিল, সার্কুলেশনে ঠিক রাখতে হবে। আর শোনো, কাল তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। আচ্ছা, তোমার তো 3 মাস চলছে, পেটে এখন এত ছোট কেন? আমার বাচ্চা বড় হচ্ছে না কেন? চিত্রার চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো। আপনার না, আজকে একটা কাজ ছিল, কাজে যাননি কেন? কাজ যাক জাহান্নামে। ফার্স্ট ঠান্ডা গলায় বলল, আজ পৃথিবী এখন এই জাহান্নামে বিছানায় বসে হবে। বাইরে আজানের ধ্বনি ভেসে আসছে, আলো আরো নরম হয়ে এসেছে। চিত্রা হঠাৎই বলল, ফারাজ, আপনি যদি না থাকতেন কি করে যে এত সাহস পেতাম এই সময়? ফারাজ থেমে গেল, মাথা তুলে তাকালো। আমি না থাকলে কেন? আমি তো থাকবো না কেন সেটা আগে বলো। মানে যদি কোনো দিন। সে বাক্য শেষ করার আগে ফারাজ উঠে গেল, তার ঠোঁটে আঙুল ডাকলো। এই ধরনের কথা 2বার বলবে না। তোমার কিছু হলে। সে গলা নামিয়ে আবারও বলল, আমি বাঁচব না। বুঝেছ? তুমি আমার স্ত্রী না শুধু, তুমি আমার শান্তি, আর এখন আমার সন্তানের মা। চিত্রার চোখ বেয়ে গড়িয়ে পড়লো দুপোটা নোনা জল। ফারাজ এগিয়ে এসে তাকে বুকে টেনে নিল। কিছু হবে না, সে ধীরে ধীরে বলল, আমি ডক্টরকে আবার কল করব। কালকে চেক আপে নিয়ে যাব, যতবার দরকার ততবার যাব। সময় কাজ কিছু আমার কাছে বড় না। তুমি আর এই যে 2টো প্রাণ, আমার সব। চিত্রা তার বুকে মুখ গুজে ফিসফিস করলো, আমি আপনাকে খুব ভালোবাসি।
ফারাজ তার চুলে মুখ ডুবে দিল। ভালোবাসা এখন প্রমাণের সময়। আমি দেখিয়ে দেবো কিভাবে একজন পুরুষ তার স্ত্রীকে আগলে রাখে। বাইরে সন্ধ্যা নেমে এলো। ঘরের ভেতর নরম আলো চলে উঠল। চিত্রার আধো ঘুমে ঢলে পড়েছে। ফারাজ তার হাত শক্ত করে ধরে বসে আছে, চোখ একবারও সরাচ্ছে না। ফারাজ তখন বারান্দার দিকে জানালার পাশে দাঁড়িয়েছিল। চিত্রা বিছানায় মাথার দিকে বালিশে হেলান দিয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে। এমন সময় হঠাৎই ফারাজের ফোন বেজে উঠল। ফারাজ একবার স্ক্রিনের দিকে তাকিয়ে একটু বিস্ময় হলো, তারপর কল রিসিভ করলো। হ্যালো। আরে প্রিয়াস, কেমন আছিস? ওপাশ থেকে কিছু বলা হলো, তবে তা শোনা গেল না। ফারাজের চোখে হালকা উজ্জ্বলতা ফুটে ওঠে। সত্যি আজও আসছিস? নিশিতাও আসছে? আরে বাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো আছি, চলে আয়। কিছুক্ষণ হাসির মুখে কথা বলে ফোনটা রেখে দিল। ঘুরে চিত্রার দিকে তাকাতে তার মুখে একরাশ কৌতূহল। কে ছিল? চিত্রার গলায় আগ্রহ। ফরাজ বিছানার পাশে এসে বসে বলল, প্রিয়াস, ওরা দুজনে আসছে, আজকে রাতের মধ্যে হয়তো চলে আসবে। চিত্রার চোখে এক লাফে বড় হয়ে গেল। সত্যি নিশিতাও আসছে? হ্যাঁ, দুজনেই। চিত্রার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কতদিন পরে বাড়িটা জমে যাবে তাহলে। তার কণ্ঠে শিশুসুলভ আনন্দ। ঠিক তখনই ফরাজের দরজায় টোকা পড়ল। ভেতরে আসো। ফরাজ বলল। দরজা ঠেলে নদী ভেতরে ঢুকলো। তার মুখে স্বাভাবিক স্নিগ্ধ কোমল হাসি। কেমন আছো চিত্রা? শরীরটা কেমন আছে? একটু ভালো? চিত্রা সোজা হয়ে বসে বলল, হ্যাঁ ভাবি, আজ অনেকটাই ভালো। নদী এগিয়ে এসে তার কপালে হাত ছুঁয়ে দেখলো জ্বর আছে কিনা। না, নেই তো। তবে বেশি নড়াচড়া করো না। এ সময় নদীর পেছন পেছন ঝামেলা ভেতরে ঢুকলো। চিত্রা উৎসুক সামলাতে না পেরে বলে উঠল, জুনাইদ দাদু, শুনছো? প্রিয়াসা নিশিতে আসছে। জমেলা চোখে একটু কুচকালো। ওমা, সত্যি নাকি? ফারাজ মাথা নেড়ে বলল, হ্যাঁ, ফোন দিয়েছিল একটু আগে। চিত্রা বলল, তুমি বাকিদেরও জানিয়ে দিও না। কতদিন পর সবাই একসাথে হবে। জমেলা এসে বলল, আচ্ছা ঠিক আছে, এখনই বলে দিচ্ছি। হঠাৎ নদী একটু থেমে বলল, শোনো, আমাদের ফারিহা আর নাহিয়ানকে তো কতবার দেখি না, ওদেরকেও একবার আসতে বলি। বাড়িটা এমনিতেও মরা মরা লাগে। সে চারদিকে তাকালো, তারপর মৃদু হেসে যোগ করলো, ওরা থাকলে বাড়িটা ভরা ভরা লাগে, হাসি আড্ডায় বাড়িটা জমে ওঠে। হ্যাঁ ভাবি, ঠিক বলেছ। সবাই এলে কত ভালো লাগবে। ফরাজ একটু ভাবুক মুখে বলল, আমি ওদেরও ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি তাহলে। আর যদিও পারে কালও আসতে পারবে। ইমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা আমি করে দিব। হঠাৎ চিত্রা বলে উঠল, চলুন বাইরে যাই, একটু ঘুরতে ইচ্ছে করছে। না না, এই সময় অসম্ভব, এসব সম্ভব না। অনুনয় করছি না, আদেশ দিচ্ছি। ও মা, কে গো আমাকে আদেশ দিচ্ছে? ও মা, কে গো আমাকে আদেশ দিচ্ছে? আর কে? আপনার বউ চিত্রাঙ্গনা কাইসার। তো কি হয়েছে? ফরাজ এলাহি ভয় পায় না, একটুও না। টু মাছ ছোট লোককে।